আমার ভালোবাসার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটা শুনলে তোমাদের গলাটা দাঁড়িয়ে যাবে এবং অনেক আনন্দ পাবে। তাহলে আর দেরি না করে কানে হেডফোন লাগিয়ে গল্পটি শুনতে থাকো। আমার নাম মৌমিতা দাস, আমার বয়স 18+, আমার দেশের বাড়ি রাজশাহীতে, কিন্তু বর্তমানে আমি ঢাকা গাজীপুরে থাকি। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা গাজীপুরে একটি পোশাক কারখানায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করতেন। 1 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর আমাদের সুখের সংসারে কষ্টের অন্ধকার ছায়া নেমে আসে। বাবার মৃত্যুর পর মাকে বলেছিলাম, চলো মা আমরা দেশে চলে যাই। কিন্তু মা রাজি হলেন না, কারণ দেশে আমাদের জীবন জীবিকা নির্বাহ করার মতো কিছুই ছিল না। তাই আর দেশে যাওয়া হয়নি। 3 রুমের একটা ফ্ল্যাটে আমরা মা মেয়ে দুজন থাকি। বাবা মারা যাওয়ার পর অফিস থেকে আমাদের বেশ কিছু টাকা সাহায্য করা হয়। তাছাড়া বাবার অফিসের পিএম স্যার মাঝে মাঝে আমাদের বাসায় আসেন। আমাদের খোঁজ খবর নেন, যতটুকু পারেন আমাদের সাহায্য করেন। বাবার সাথে পিএম স্যারের খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। বেশ কিছুদিন পর পিএম স্যার আমাদের বাসায় আসলেন। মা এবং পিএম স্যার ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। আমি চা বিস্কুট নিয়ে তাদের দিলাম এবং বললাম, কাকু নিন চা খান। তারপর আমি গিয়ে মায়ের পাশে বসলাম। মা কাকুকে বললেন, দাদা আমি আপনাকে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে বলেছিলাম। সেটার কি হলো? কাকু বললেন, বৌদি আমি আপনার জন্য অফিসে কথা বলেছি। শুনেছি আমাদের অফিসে যে নাইজেরিয়ান এডি স্যার আছেন, উনার একজন প্রাইভেট সেক্রেটারি লাগবে। কিন্তু বর্তমানে এডি স্যার ছুটি নিয়ে উনার দেশে নাইজেরিয়ায় গিয়েছেন, আগামী সপ্তাহে ফিরবেন। আশা করছি স্যার ফিরে এলে আপনার জন্য চাকরির ব্যবস্থা হয়ে যাবে। মা কাকুকে ধন্যবাদ জানিয়ে বললেন, দাদা আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। চা খেয়ে কাকু চলে গেলেন। প্রায় 2 সপ্তাহ পর কাকু মায়ের ফোনে কল দিলেন। মা তখন ওয়াশরুমে ছিলেন। ফোনটা আমিই রিসিভ করলাম। কাকু বললেন, মৌমিতা আগামীকাল সকালে তোর মাকে অফিসে পাঠিয়ে দিস, এডি স্যার উনার সাথে কথা বলবেন। আমি বললাম, ঠিক আছে কাকু, আমি মাকে বলবো। তারপর ফোনটা রেখে আমার রুমে চলে গেলাম। মা ওয়াশরুম থেকে আসার পর কাকুর ফোনের কথা মাকে বললাম। মা বললেন, ঠিক আছে, আগামীকাল সকালে যাব, দেখি কি হয়। পরের দিন সকালে মা বেশ সেজেগুজে অফিসে যাওয়ার জন্য তৈরি হলেন। অন্য দিনের তুলনায় আজ মাকে অনেক বেশি সুন্দরী লাগছে। আমার মা দেখতে খুবই সুন্দরী, তার বয়স 36 বছর, কিন্তু দেখলে মনে হয় 20 বছরের যুবতী। আমি মনে করি অফিসের এই চাকরিটার জন্য আমার মায়ের মতো সুন্দরী মহিলাই উপযুক্ত। মা নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আমি মাকে মেইন দরজা পর্যন্ত এগিয়ে দিলাম এবং বললাম, মা অফিসে কি হয় না হয় আমাকে ফোন করে জানিও। প্রায় ঘন্টা 2 পর মা আমাকে ফোন করলেন এবং বললেন, মৌমিতা আমার চাকরিটা হয়ে গেছে রে। আগামীকাল থেকেই জয়েন্ট করব। মায়ের চাকরির সংবাদ শুনে আমিও খুশি হলাম। দুপুর 2টোর সময় মা বাসায় ফিরলেন। মাকে খুব আনন্দিত উল্লাসিত লাগছিল। দুজনে মিলে একসাথে দুপুরের খাবার খেলাম। মাকে জিজ্ঞেস করলাম, মা তোমাদের এডি স্যার তো নাইজেরিয়ান, তুমি উনার ভাষা বুঝতে পারবে? মা বললেন, উনি নাইজেরিয়ান হলেও ইংরেজি এবং ভালো বাংলা বলতে পারেন। 5 বছর যাবৎ উনি বাংলাদেশে আছেন, তাই আমাদের মতোই বাংলা বলতে পারেন। খাবার খেয়ে মা আর আমি দুইজনেই যার যার রুমে চলে গেলাম রেস্ট নেয়ার জন্য। পরের দিন সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম। মা নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আমি ঘরের টুকটাক কাজ গুছাতে লাগলাম। মায়ের অফিস টাইম সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বেশ কয়েকদিন পরের একটি ঘটনা। একদিন মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে বসলাম, খুব জল পিপাসা পেয়েছে। রুমে জল এনে রাখতে ভুলে গেছি। ডাইনিং রুম থেকে জলের বোতল আনার জন্য আমি দরজা খুলে বের হলাম। মায়ের রুমের দরজার কাছে যেতেই আমি থমকে দাঁড়ালাম। মায়ের কথার শব্দ শুনতে পেলাম। মনে হলো মা ফোনে কারো সাথে কথা বলছে। মাঝে মাঝে মায়ের হাসির শব্দ কানে ভেসে আসছিল। আমি দরজায় উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পারলাম না। হঠাৎ মনে পড়ল কিছুদিন আগে মায়ের ঘরের দরজার তালাটা নষ্ট হয়ে গেছে এবং সেই তালাটা খুলে ফেলা হয়েছে, সেখানে একটা বড় ছিদ্র আছে। আমি দরজার পর্দা সরিয়ে নিচু হয়ে ছিদ্র দিয়ে ভেতরে তাকালাম।
ছিদ্র দিয়ে তাকিয়ে যা দেখলাম, আমি যেন আমার চোখটাকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখি মা সম্পূর্ণ উলঙ্গ হয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে, এবং তার ৩৬ সাইজের বড় বড় ডাব দুটো নেড়েচেড়ে দেখাচ্ছে। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, এই বয়সে মা এসব কি করছে। অপলক দৃষ্টিতে আমি ছিদ্র দিয়ে তাকিয়ে আছি। একটু পরেই দেখলাম মা তার বালিশের নিচে থেকে কি যেন একটা বের করল। ভালো করে চেয়ে দেখি ওটা একটা লম্বা বেগুন। বেগুনটা উঁচু করে মোবাইলের দিকে দেখাচ্ছে আর হাসছে। একটু পরেই মা উঠে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে নারিকেল তেলের বোতল নিয়ে এলো, কিছুটা তেল হাতে নিয়ে সেই বেগুনটায় মাখালো। এবার তেলের বোতলটা সামনে রেখে মোবাইলটা ঠেস দিয়ে রাখল। তারপর পা দুটো ফাঁক করে তার নিচের মাঠে ঘষতে লাগল, আর মোবাইলের দিকে তাকিয়ে আহা হিস হিস করে শব্দ করতে লাগল। তারপর দেখি ওই ১ হাত লম্বা বেগুনটা আস্তে আস্তে তার মাঠের ফুটোতে ঢুকিয়ে আপডাউন করছে। মায়ের এসব নোংরা কাণ্ড দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ডাইনিং রুম থেকে জলের বোতল নিয়ে সোজা আমার রুমে চলে এলাম। জল খেয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, মা এসব কি করে করতে পারল। সিদ্ধান্ত নিলাম কাল সকালে মায়ের মোবাইলটা চেক করব, এবং দেখব কে সেই লোক যার সাথে মা এসব নোংরা কাজ করছে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে লাগলাম, এবং মায়ের রুমের দিকে খেয়াল রাখলাম মা উঠে কখন ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পরেই দেখি মা ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আমি তাড়াতাড়ি মায়ের রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে প্রথমে ইমো চেক করলাম, কিন্তু কিছুই পেলাম না। তারপর হোয়াটসঅ্যাপে চেক করে দেখি গতরাতে মা যার সাথে এসব করেছে তার আইডিতে এডি স্যার লেখা। আইডিতে ঢুকে দেখি অনেক খারাপ খারাপ ছবি এবং নোংরা অনেক কথা লেখা। আমি মোবাইলটা জায়গা মতো রেখে কিচেন রুমে চলে এলাম, ভাবছি মাকে কি বলবো, কিন্তু কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মনে মনে ভাবলাম কোনো কিছু বলা ঠিক হবে না। প্রতিটা মানুষের জীবনেই শারীরিক চাহিদা থাকে, আমারও তো আছে। আমিও তো মাঝে মাঝে আমার মাঠের ফুটোতে আঙ্গুল ঢুকিয়ে মাঝে মধ্যে বড় শশা ঢুকিয়ে নিজেকে শান্ত করি। মা যদি এসব করে মনে শান্তি পায়, করুক, আমি আর এসব নিয়ে মাথা ঘামাবো না। নাস্তা তৈরি করে ডাইনিং টেবিলে নিয়ে গেলাম। মা ফ্রেশ হয়ে এলেন এবং দুজনে মিলে একসাথে নাস্তা খেলাম। তারপর মা রেডি হয়ে অফিসে চলে গেলেন। কয়েকদিন পর, দিনটি ছিল বৃহস্পতিবার। আমি দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পেলাম। মনে মনে ভাবলাম এ সময়ে আবার কে এলো। উঠে গিয়ে দরজাটা খুলে দেখি মা এসেছে, হাতে দুটো বাজারে ব্যাগ। আমি একটু অবাক হয়েই জিজ্ঞেস করলাম, মা তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে? কোনো সমস্যা হয়েছে নাকি? মা হেসে বললেন, আরে না, কোনো সমস্যা হয়নি। আজ আমি এডি স্যারকে নেমন্তন্ন করেছি, রাতে উনি আমাদের সাথে ডিনার করবেন। তাই একটু আগেই ছুটি নিয়ে বাজার করে চলে এলাম। এই বাজারে ব্যাগ দুটো কিচেন রুমে নিয়ে যা, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। আজ মা মেয়ে দুজনে মিলে একসাথে রান্না করব। আমি মায়ের হাত থেকে ব্যাগ দুটো নিলাম, এবং খেয়াল করলাম মা যেন আজ বেশ আনন্দে আত্মহারা। আমি ব্যাগগুলো নিয়ে কিচেন রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মা এলেন, এবং দুজনে মিলে মাছ মাংস কেটে রান্না করতে লাগলাম। সন্ধ্যার মধ্যেই আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। তারপর মা আর আমি ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে বসলাম। হঠাৎ মায়ের দিকে খেয়াল করলাম, মাকে একটু অস্থির অস্থির লাগছিল। বারবার দেয়াল ঘড়িটার দিকে দেখছিল। বুঝলাম মা এডি স্যারের অপেক্ষাতেই এমন করছে। রাত ৯টার দিকে দরজার কলিং বেল বেজে উঠল। মা উঠে গিয়ে দরজাটা খুলে দিল, এবং বলল, আসুন স্যার। আমি এডি স্যারকে দেখে উঠে দাঁড়ালাম। মা বললেন, স্যার, এই আমার একমাত্র মেয়ে। স্যার হেসে বললেন, তোমার নাম তো মৌমিতা। তোমার নামটা যেমন সুন্দর তুমি দেখতেও তেমন সুন্দর। আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে বললাম, বসুন স্যার। মা এবং এডি স্যার সোফায় বসলেন। আমি তাড়াতাড়ি ওখান থেকে আমার রুমে চলে এলাম, কারণ স্যারকে দেখে আমার খুব ভয় লাগছিল। উনি লম্বায় ৬ ফুটের বেশি হবে, গায়ের রং কালো, মাথায় কুকরানো ঝাঁকড়া চুল, জঙ্গলের আদিবাসী দেখতে যেমন হয়, ভয়ানক মুখের গড়ন। অনেকক্ষণ হয়ে গেল মা এবং এডি স্যার ড্রয়িং রুমে বসে গল্প করছে। মাঝে মাঝে আমি উনাদের হাসির শব্দ পাচ্ছিলাম। হঠাৎ মা আমাকে ডেকে বললেন, মৌমিতা, টেবিলে খাবার রেডি কর, রাত অনেক হয়েছে। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কর মা। মায়ের কথা মতো আমি টেবিলে খাবার রেডি করলাম। তারপর মাকে ডাক দিলাম। মা এডি স্যারকে নিয়ে ডাইনিং রুমে আসলেন। আমরা তিনজনে একসাথে খাবার খেলাম।
খাবার খেয়ে স্যার ড্রয়িং রুমে চলে গেলেন এবং মা আমাকে বললেন, মৌমিতা, তুই গিয়ে শুয়ে পড়, এডি স্যার হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন। স্যার চলে গেলে মেইন দরজা, লাইট আমি সব অফ করব, তুই ঘুমাতে যা মা, আজ তোর অনেক খাটুনি হয়েছে। মায়ের কথা মতো আমি আমার রুমে চলে গেলাম এবং দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু চোখে ঘুম আসছে না, তাই কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গান শুনতে লাগলাম। গান শুনতে শুনতে রাত প্রায় 1টা বেজে গেল। এদিকে আমার খুব প্রস্রাব পেয়েছে, বিছানা থেকে উঠে দরজা খুলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় মায়ের রুমের দিকে তাকালাম, খেয়াল করলাম মায়ের রুমের দরজার নিচ দিয়ে আলো দেখা যাচ্ছে। মনে মনে ভাবলাম, রাত 1টা বাজে, এত রাতে মা আলো জ্বালিয়ে কি করছে। দরজার কাছে যেতেই ভেতর থেকে কথার আওয়াজ শুনতে পেলাম। সেদিন রাতের মতো নিচু হয়ে দরজার ছিদ্র দিয়ে তাকালাম। আমার দৃষ্টি ভেতরে যেতেই যা দেখলাম তা কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম এডি স্যার চলে গেছেন, কিন্তু স্যার তো এখনও মায়ের রুমে। উনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন, মায়ের শরীরে ও কোনো কাপড় নেই। মা হাঁটু গেড়ে বসে স্যারের ঘোড়ার মতো লম্বা কলাটা মুখে নিয়ে চুষতেছে। এত বড় আর মোটা কলাটা যেন মায়ের মুখে ঢুকছে না, সামান্য একটু মুখে ঢুকাচ্ছে আর বের করছে। এই দৃশ্য দেখে চমকে উঠলাম। মা যে এত দূর পর্যন্ত এগিয়ে যাবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। একটু পরেই দেখি স্যার মাকে হাত ধরে টেনে দাঁড় করালো, মা তখনও হাঁপাচ্ছে। আমি স্পষ্ট মায়ের নগ্ন ফর্সা শরীরটা দেখতে পেলাম। ঘরের একপাশে একটি হাতলওয়ালা চেয়ার আছে। মাকে সেই চেয়ারে বসিয়ে দিল, তারপর স্যার নিচে বসে মায়ের পা দুটো হাতলের উপর তুলে ফাঁক করে ধরল। এবার স্যার কুকুরের মতো মায়ের গুহাটা চাটতে লাগল। মাই শি সাহা করে কেঁপে কেঁপে উঠল। স্যার আরও জোরে জোরে চাটছে, মাঝে মাঝে জিভটা গুহায় ঢুকিয়ে দিচ্ছে। এসব দেখে আমার গুহার ভেতরে যেন আগুন জ্বলে উঠল, খুব অস্থির লাগছে, তবুও দাঁড়িয়ে দেখতে লাগলাম। একটু পরে শুনলাম মা বলছে, স্যার আমি আর পারছি না, এবার আপনার ঘোড়ার মতো খেলোয়াড়টা আমার মাঠের ফুটোতে ঢুকিয়ে দিন প্লিজ। স্যার মায়ের একটা ডাব টিপতে টিপতে বলল, এত অস্থির হচ্ছ কেন? আজ সারা রাত আমার খেলোয়াড়টা দিয়ে তোমার সামনে পেছনে 2 মাঠেই খেলব। মা বলল, তাহলে আমি মরে যাব স্যার, আপনার এত বড় খেলোয়াড় আমার মাঠে একবার খেললেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার বলল, যদি তুমি একা না পারো তাহলে তোমার মেয়েকে ডেকে নিয়ে এসো, একসাথে দুজনের মাঠেই খেলব। এই কথা শুনেই আমি চমকে উঠলাম, ভয় তাড়াতাড়ি ওখান থেকে রুমে আসার জন্য সোজা হয়ে দাঁড়াতেই দরজার সাথে আমার মাথা ধাক্কা লাগল এবং শব্দ হল। মা ওই নগ্ন অবস্থাতেই দৌড়ে এসে দরজা খুলেই আমাকে দেখে ফেললেন। স্যার ও এসে মায়ের পেছনে দাঁড়ালেন, কারো মুখে কোনো কথা নেই, বোবার মতো একে অন্যের দিকে তাকাচ্ছি। হঠাৎ মা বললেন, মৌমিতা আমার ঘরে আয় মা। আমি তখনও দাঁড়িয়ে আছি। মা আমার হাত ধরে তার রুমে খাটের উপর নিয়ে বসালেন। মা এবং স্যার দুজনে আমার দুপাশে বসলেন। আমি লজ্জায় 2 হাত দিয়ে আমার চোখ ধরে রাখলাম। মা বললেন, মৌমিতা, তোর বাবার মৃত্যুর কিছুদিন পর থেকেই আমি প্রতিটি রাত উত্তেজনায় ছটফট করি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই বাধ্য হয়ে এই পথ অবলম্বন করেছি। তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি চাই তুইও এই আনন্দময় মুহূর্তে আমাদের সাথে জয়েন্ট কর। অনেক আনন্দ এবং মজা পাবি। কথা বলতে বলতে মা আমার হাত দুটো চোখের উপর থেকে নামিয়ে দিলেন এবং স্যারের একটা হাত টেনে এনে আমার 34 সাইজের পেঁপেতে ধরিয়ে দিলেন। স্যার আস্তে আস্তে আমার পেঁপেগুলো টিপতে লাগলেন, আমার বেশ ভালো লাগতে শুরু করল। বিশেষ করে স্যারের 1 হাত লম্বা কলাটা দেখে আমি খুবই উত্তেজিত হয়ে উঠলাম। এতদিন শশা বেগুন ঢুকিয়ে গুহার জ্বালা মিটিয়েছি, কিন্তু আজ সত্যিকারের বড় এইটা আমার গুহায় ঢুকবে, মনে মনে খুব খুশি হলাম। কিছুক্ষণ পর মা উঠে আমার শরীরের সমস্ত জামা কাপড় খুলে তাদের মতো আমাকে নগ্ন করে ফেললেন। তারপর বিছানায় আমাকে চিৎ করে শুয়ে মা আমার পেঁপে দুটোতে হাত বুলাতে লাগলেন। আর স্যার আমার পা দুটো ফাঁক করে কুকুরের মতো আমার কচি গুহাটা চাটতে লাগলেন। আমি খুব আরাম পাচ্ছি, ইচ্ছে করছে স্যারের আস্ত মাথাটা চেপে ধরে আমার গুহার মধ্যে ঢুকিয়ে দেই। প্রায় 15 মিনিট পর স্যার উঠে গিয়ে মাকে কুকুরের মতো দাঁড় করালো এবং স্যার তার লম্বা কলাটায় কিছু থুতু লাগিয়ে মায়ের গুহার মুখে সেট করল। হঠাৎ এক ধাক্কায় দিতেই মা জোরে আহ করে চিৎকার দিয়ে উঠল। স্যার সঙ্গে সঙ্গে তার কলাটা গুহা থেকে বের করে আরও কিছুটা থুতু মায়ের গুহায় দিল
এবং আগের মতো কলাটা গুহার মুখে সেট করে জোরে এক রাম থাপ দিল। মা চিৎকার দিয়ে উঠে আমাকে খামচে ধরল। বুঝতে পারলাম স্যারের কলাটা এবার পুরোটাই মায়ের গুহায় ঢুকেছে। স্যার এবার আস্তে আস্তে তার খেলোয়াড়টা আগে পিছে করে খেলতে লাগল। আর মায়ের মুখ থেকে আনন্দের মিউজিক বের হতে লাগল। যত সময় যাচ্ছে খেলার গতি ততই বাড়ছে। প্রায় ২০ মিনিট খেলার পর মা কোকাতে কোকাতে বলল, স্যার আমি আর পারছি না। কিন্তু সেই দিকে স্যার কোনো কর্ণপাত করল না। এক হাত দিয়ে মায়ের চুলের মুঠি ধরে আরো জোরে জোরে থাপ মারতে লাগল। মা আহ আহ উফ উফ করে শব্দ করতে লাগল। এভাবে আরও কিছুক্ষণ থাপিয়ে মায়ের গুহা থেকে কলাটা বের করে হাত দিয়ে একটু নাড়াচাড়া করল। তারপর আমার পা দুটো ফাঁক করে তার ঘাড়ের উপর তুলে আমার মাঠের ফুটোতে সেট করল। এক ধাক্কায় মারতেই আমি মাগো বলে চিৎকার করে উঠলাম। আমি এতই ব্যথা পাচ্ছিলাম, মনে হয়েছিল আমার গুহার ছিদ্র ভেদ করে আস্ত একটা বড়ুয়া বাঁশ ঢুকেছে। স্যার তার খেলোয়াড়টা বের করে আমার গুহায় বেশ কিছুটা থুতু দিয়ে আস্তে আস্তে ঢুকাতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তার পুরো কলাটা আমার কচি গুহায় ঢুকে গেল। ব্যথা করছে, তবুও আলাদা একটা সুখ অনুভব করছিলাম। কিছুক্ষণ পর উনি বিছানায় চিত হয়ে শুয়ে আমাকে তার উপরে উঠে ওটা ঢুকাতে বলেন। আমি তাই করলাম। উনি নিচে থেকে তলঠাপ দিচ্ছেন আর আমি তার উপরে বসে কোমর উঠানামা করছিলাম। উনার শক্ত হাতে আমার পেপে দুটোকে টিপতে থাকেন। আহ কি শান্তি! প্রায় আধ ঘন্টা এভাবে চলল। এর মধ্যে দুবার আমার জল বেরিয়েছে। হঠাৎ দেখলাম স্যার তার ঠাপের গতি বাড়িয়ে দিয়েছেন এবং মাকে বললেন, আমি তোমার মুখের ভিতর মাল ফেলব। তুমি হা করো। মা হা করতেই স্যার আমার গুহা থেকে কলাটা বের করে মায়ের মুখে চিরিক চিরিক করে মাল ফেললেন। মনে হল মা খুব তৃপ্তি করে গিলে খেলেন। তারপর কলাটা আমার মুখের কাছে আনলেন। আমি আমার জিভ দিয়ে তার কলাটা চেটে পরিষ্কার করে দিলাম। তারপর উলঙ্গ হয়েই তিনজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে একসাথে বাথরুমে গেলাম স্নান করার জন্য। বাথরুমে গিয়ে ও স্যার আরেকবার মায়ের পেছনের মাঠে খেললেন। জীবনের প্রথম এরকম আনন্দ করতে পেরে খুব ভালো লাগল। তারপর থেকে মাসে ১-২ বার স্যার আমাদের বাসায় আসতেন এবং আমাকে আর মাকে শান্তি করে যেতেন। বন্ধুরা, যদি আমার গল্পটা তোমাদের ভালো লাগে, দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।